হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এর আগে আমরা 2021 সালে রিলিজকৃত ডিউন সিনেমাটার ফার্স্ট পার্ট সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা ডিউন সিনেমাটির দ্বিতীয় পার্ট সম্পর্কে জানবো। তবে তার আগে আমরা প্রথম পার্টের কাহিনী কয়েক লাইনে জানবো আর কি। তো ঘটনা হচ্ছে আজ থেকে 10,000 বছর পরের কাহিনী, যখন মানুষ প্রযুক্তিগত উন্নয়নের শীর্ষে, মানব জাতি তখন ছড়িয়ে পড়েছে মহাশূন্যের বিভিন্ন গ্রহে। বিজ্ঞান বা প্রযুক্তির মাধ্যমে তারা বিভিন্ন সুপার হিউম্যান পাওয়ারও পেয়ে গিয়েছে এবং ওই মহাশূন্যের মধ্যে একটা ইউনিভার্স রয়েছে যেটা নাম হচ্ছে ডিউন। আর এই ইউনিভার্সে অনেকগুলো গ্রহ রয়েছে। পৃথিবীতে যেমন আলাদা আলাদা মহাদেশ বা দেশ রয়েছে, ওখানে মনে করো গ্রহ রয়েছে। তো এই সব গ্রহকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এম্পেরিয়র সাদ্দাম বা এরকম একজন, এবং পৃথিবীর মতো ওখানেও ব্যাপক রাজনীতি রয়েছে। আর এই রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে স্পাইস নামের একটা খনিজ, এবং সেটা ছিল এই ইউনিভার্সের সবচেয়ে মূল্যবান সম্পদ। আর স্পাইস খাওয়ার মাধ্যমে মানুষ দীর্ঘায়ু লাভ করে, ভবিষ্যৎ দেখার ক্ষমতা পায়, তারপর তোমার আরোগ্য লাভ করে, মানে যে কোনো রোগ সারাতে পারে। এবং এই স্পাইসটা তৈরি হয় শুধুমাত্র অ্যারাকিস নামের একটা গ্রহে, যে গ্রহের মানুষ হচ্ছে সবচেয়ে গরিব। এবং ওই গ্রহে সেন্ট ওয়ার্ম নামের এক ধরনের মনস্টার রয়েছে, ওগুলো থেকে মূলত এই স্পাইস তৈরি হয়। এবং ওই গ্রহে যারা বসবাস করে তাদেরকে ফ্রিম্যান বলা হয়, এবং জোর করে তাদের কাছ থেকে অপেক্ষাকৃত শক্তিশালী যারা রয়েছে ওই স্পাইস গুলো তাদেরকে মনে করো যে কন্ট্রোলে রেখে নিয়ে যায় আর কি। অনেকটা আফ্রিকানদের কাছ থেকে যেরকম স্বর্ণ বা কয়লা বা ওই যে কি বলে হীরা নেওয়া হয়। তো এই ফ্রিম্যানরা করে কি, ওই শক্তিশালীদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। এবং ফ্রিম্যানরা যত বহিরাগত রয়েছে যারা তাদেরকে শাসন করে এইসব খনিজ সম্পদ নিয়ে যাচ্ছে, তাদেরকে তাদের দেশ থেকে সরাতে চায়। তবে যারা তাদের গ্রহকে দখল করে রেখেছে তাদের রয়েছে উন্নত টেকনোলজি, উন্নত সেনাবাহিনী, যাদের পক্ষে মোকাবেলা করা একেবারেই প্রায় অসম্ভব। আর গত পর্বে আমরা দেখেছিলাম হচ্ছে এখানে একটা রাজনৈতিক চাল হয়। মেন যে মহারাজা রয়েছে সাদ্দাম, সে করে কি একরেস নামের যে গরিব গ্রহ রয়েছে, যেটাকে আমরা গত পর্বে আফ্রিকার মহাদেশ বলেছিলাম, সেই দেশের অধিকার রাশিয়া বা হারকোনেনের কাছ থেকে দিয়ে দেওয়া হচ্ছে জাপান বা এসটিডিস এর কাছে। অ্যাকচুয়ালি জাপান বা হাউস এসটিডিস তারাই টেকনোলজিক্যালি খুবই উন্নত এবং সবাই তাদেরকে ভালোবাসতো। তো এই জন্য মহারাজা সাদ্দাম ভয় পেয়ে তাদেরকে নির্মূল করতে ওই জাপানের হাতেই ক্ষমতা দেয় এবং কৌশলে রাশিয়ার সাথে জাপানের ঝামেলা বাঁচিয়ে দেয়, যেটা বর্তমান দুনিয়াতে আমেরিকা এটা করে থাকে। তো নির্দেশ পেয়ে জাপানের প্রধানমন্ত্রী অ্যাটিডিসের প্রধানমন্ত্রী আফ্রিকা বা অ্যারাকিসে আসে। আর তাদের মধ্যে ছিল হচ্ছে আর মহারাজা ডিউক, তার ছেলে পল এবং পলের মা জেসিকা। আর পল হচ্ছে আমাদের মেইন হিরো, তাকে নিয়ে পুরো সিনেমাটা। আর তার জন্মই হয়েছে বিশ্বকে রক্ষা করার জন্য। কিন্তু ওই যে রাশিয়ানরা বা হারকোনেনাররা যে রেগে রয়েছে, এজন্য তারা করে কি, জাপানের যে রাজা মনে করো যে ওই এস্টেটিসের রাজার উপর হামলা করে দেয় এবং সমস্ত এস্টেটিসকে হত্যা করে দেয়। শুধুমাত্র পল আর পলের মা কোনো মতে বেঁচে ফিরতে পারে। এবং তারা কোনোভাবে এই অ্যারাকিস বা আফ্রিকার যে একটা গোত্র যাদেরকে ফ্রিম্যান বলা হয় তাদের গ্রুপে সামিল হয়। এবং তারপর পল প্রতিজ্ঞা করে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ ওই রাশিয়া আমেরিকার কাছ থেকে নেবে এবং এই ফ্রিম্যানদের মানে আফ্রিকানদের সে মুক্ত করবে। প্রথম পার্টের কাহিনী আমি শেষ করে দিলাম। এখন দ্বিতীয় পার্টের কাহিনী যখন শুরু হয়, আমরা দেখতে পাই অ্যারাকিস বা আফ্রিকা গ্রহে মৃত যে অ্যাস্টেডিসরা ছিল, জাপানিজরা যে ছিল, তাদের দেহ পুড়িয়ে ফেলা হচ্ছে। এখানে অবশ্যই পলের বাবাও ছিল। আর তারপর আমাদেরকে এম্পেরিয়র বা মহারাজ সাদ্দামকে দেখানো হয়, মনে করো আমেরিকার প্রেসিডেন্টকে। এবং যখন পলের বাবা মারা যায় সে নিশ্চিন্ত হয়ে যায়, কিন্তু তার মেয়ে প্রিন্সেস ইরুলানো বেশ চিন্তিত ছিল, কারণ পলের লাশ এখনো পাওয়া যায়নি। আর এটা ভেবে সে খুব দুশ্চিন্তা করছিল যে পল কি আবার মাথা চারা দিয়ে উঠবে কিনা। আর এইদিকে আমরা দেখতে পাই রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির, সে করে কি তার ভাতিজা WWE সুপারস্টার বাতিস্তা বা রাব্বানকে অ্যারাকিস বা আফ্রিকার রাজা বানিয়ে দেয় এবং স্পাইস মাইনিং করার পুরো অধিকার দিয়ে দেয়। এবং এখানে লক্ষ্য এই রাব্বান মানে ভাতিজা সহিংসতার দিক দিয়ে আরো এক ধাপ এগিয়ে ছিল এবং রাব্বান নিজেকে আরো বেশি সমৃদ্ধ করার জন্য বিশাল সৈন্যবাহিনী তৈরি করে ফেলেছে। তো বুঝতেই পারছো এখন আফ্রিকানদের উপর ওই অ্যারাকিস বা ফ্রিম্যানদের উপর ব্যাপক নির্যাতন হতে চলেছে। আর এই দিকে আমরা দেখি ফল তখনও মনে করো ফ্রিম্যানদের সাথে মরুভূমিতে লুকিয়েছিল, বাট তখনই হঠাৎ করে একটা ভিশন ক্রিয়েট হয়। আর তার ভিশনে সে তার মায়ের গর্ভে থাকা ছোট বোন আলিয়াকে বড় হতে দেখতে পায়। আর বোনকে দেখেই তার ভিশন থেমে যায় এবং পল জেগে ওঠে। এবং পলের সাথে বাকি ফ্রিম্যানরাও সেখানে লুকিয়েছিল, কিন্তু এরই মাঝে রাব্বানের একটা হারকোনেন বাহিনী সেখানে পৌঁছে যায়। আর ওদেরকে দেখে সবাই সেফ প্লেসে লুকিয়ে পড়ে। তো হারকোনেন বা মনে করো রাশিয়ান সেনারা সেখানে গিয়ে প্রথমেই চেমিসের মৃতদেহ দেখতে পায়। চেমিস মানে ওই যে গত পর্বের লাস্টে ফ্রিম্যানদের যে লোক পলের সাথে চ্যালেঞ্জ করেছিল 1 vs 1 এবং পলের হাতে মারা গিয়েছিল সে আর কি। আর চেমিস যেহেতু একজন আদর্শ ফ্রিম্যান ছিল, আর এর জন্য তার মৃতদেহ সৎকারের জন্য তারা ভালো করে ওখানে রেখে দিয়েছিল। তো চেমিসের বডি দেখে সেনারা বুঝতে পারে এখানে হয়তো আরো ফ্রিম্যানরা রয়েছে। তো এই কারণে সেনারা করে কি ফ্রিম্যানদের খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু ফ্রিম্যানরাও তো এখানে প্রস্তুত হয়েছিল এবং তারা আচমকাই করে কি লেজার গান দিয়ে শুট করে এবং এদের সবাইকে মেরে ফেলে। সেই লেভেলের হাতাহাতি হয় এবং শেষ পর্যন্ত ফ্রিম্যানরা জিতে যায়। এবং এরপর ওরা করে কি রাশিয়ান যে মৃত সৈন্য ছিল, ওই যে হারকোনান জাতির যে মৃত সৈন্য ছিল, তাদের শরীরের মধ্যে একটা বিশেষ যন্ত্র ঢুকিয়ে তাদের শরীরের পানি অ্যাবজর্ব করে নেয়। কারণ এই মরুভূমির গ্রহে স্পাইস ছাড়াও আরেকটা সবচেয়ে মূল্যবান জিনিস হচ্ছে পানি। তো পানি সংগ্রহ করার পরে তারা সেন্ট ওয়ার্ম নামের সেই বিশাল আকৃতির মনস্টারকে আহ্বান জানায়। আর এরপর ওই সেন্ট ওয়ার্ম গুলো হারকোনান সেনাদের মৃতদেহগুলো খেয়ে ফেলে। আর এরপর আমরা দেখতে পাই স্টিলগার করে কি তার ফ্রিম্যান সেনা এবং পলদের নিয়ে সেফ প্লেস বা তাদের গোপন
গোপন আস্তানার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে এবং তারা থাকে হচ্ছে মাটির নিচে। তো স্টিলগান যখন পল আর জেসিকাকে নিয়ে ভেতরে ঢোকে তখন বাকি যে ফ্রিম্যান ছিল ভেতরে তারা এখানে মিশ্র প্রতিক্রিয়া জানায়। কেউ কেউ যখন শুনে যে পল চেমিসকে মেরে ফেলেছে এটা শুনে তারা খুব আপসেট হয়ে যায়, কেউ কেউ পলকে মারতে চায়, কেউ কেউ আবার পলকে পীর বা নবী বা মসিয়া হিসেবে মেনে নেয়। তবে স্টিলগার বরাবরই পুরোটা সময় পলকে সমর্থন করে এবং পলের হয়ে সবার কাছে সাফাই গাইতে থাকে এবং পলের মধ্যে যে মসিয়া বা পীর হওয়ার সব গুণ রয়েছে সেটারও গুণগান করতে থাকে এবং তাদেরকে যদি কেউ হারকোনেন এবং ওই মহারাজা সাদ্দামের যে বাহিনী তাদের কাছ থেকে যদি বাঁচাতে পারে সেটা একমাত্র পল, সেই একমাত্র আফ্রিকা বা তোমার এই গ্রহের মুক্তি এনে দিতে পারে। তো যাই হোক, এরপর পল, জেসিকা এবং অন্যরা খেতে বসেছিল আর তখন স্টিলগার জেসিকাকে ডেকে নিয়ে যায় আর স্টিলগার জেসিকাকে খালের মতো একটা জায়গা দেখায় যেখানে তারা পানি সংগ্রহ করে রেখেছে। তো মরুভূমির মাঝে এত পানির সমাহার দেখে জেসিকা তো অবাক হয়ে যায় আর তখন স্টিলগার তাকে বলে, দেখো এখানকার মানুষ যদি তৃষ্ণাতে মরেও যায় তাও এই পানি কেউ পান করবে না, কারণ এই পানি দিয়েই আমরা এই গ্রহ আমাদের অ্যারাকিসের ভবিষ্যৎ বদলে দিব। এই পানির সাহায্যে আমাদের এখানে আবারও গাছপালা জন্মাবে, আবারও নতুন প্রাণের সঞ্চার হবে এবং আমাদের এই অ্যারাকিস একটা স্বর্গে পরিণত হবে। তো এত বড় একটা বলিদান দেখে জেসিকার চোখে পানি চলে আসে, তবে চোখের জল গড়িয়ে পড়ার আগেই স্টিলগার করে কি আঙুলের গলায় জলটা নিয়ে খেয়ে ফেলে। তো এখানে জল হচ্ছে জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান, তো এই কারণে এক ফোঁটা জলও কেউ নষ্ট করতে চায় না। আর এরপর স্টিলগার বলে তাদের একটা ধর্মগুরু মাতা রয়েছে যে হয়তো কিছুদিনের মধ্যেই মারা যাবে, তো এই জন্য সে জেসিকাকে প্রস্তাব দেয় যে তাদের গুরুমাতা মারা যাওয়ার পরে জেসিকা যেন তাদের নতুন গুরুমাতার দায়িত্ব নেয় এবং তাদের ধর্ম বিস্তারে পথ প্রদর্শন করে। আর যেহেতু পল তাদের মসিয়া এবং পলের মা হচ্ছে জেসিকা, তো এই সম্মানিত পদের জন্য সেই সবচেয়ে যোগ্য। তো জেসিকাও স্টিলগারের কথা মেনে নেয়। তো জেসিকা প্রথমে পলের কাছ থেকে বিদায় নেয় এবং পলকে বলে, যদি আমি ওদের ধর্মের রীতি পালন করতে গিয়ে মারা যাই তাহলে তুই আমাকে ক্ষমা করে দিস। তো এখানে বুঝতেই পারছো ধর্ম মাতা হওয়া এত সহজ হবে না। তো যাই হোক, এরপর আমরা দেখি জেসিকা স্টিলগারের সাথে একটা পুরনো গুহাতে যায় যেখানে আমরা গুরু মাতাকে দেখতে পাই যে আর কি অন্ধ ছিল। তো জেসিকাকে ভেতরে রেখে স্টিলগার বাইরে এসে প্রার্থনা করতে থাকে যেন জেসিকা ওই পরীক্ষায় পাশ করে মানে বেঁচে থাকে। তো গুরু মাতা করে কি জেসিকার মুখে হাত বুলিয়ে ভালো মতো দেখে নেয় এবং তারপর তাদের আচার অনুষ্ঠান শুরু হয় এবং জেসিকাকে এখানে একটা নীল পানীয় পান করতে দেওয়া হয় এবং ফ্রিম্যানদের নীতি অনুযায়ী গুরু মাতা বা ধর্মগুরুর দায়িত্ব নেওয়ার আগে সবাইকে ওয়াটার অফ লাইফ নামের পবিত্র একটা পানি পান করতে হয়। আর এটা স্পাইস, স্যান্ডওয়ার্ম এবং অনেক কিছু মেশানো খুবই স্ট্রং ধরনের একটা পানীয়, মনে করো খাঁটি বাংলা 100% অ্যালকোহল। এমনকি এই পানি পানের কারণে যে কারো মৃত্যু হতে পারে, তবে তারপরেও এই পানি পান করা ফ্রিম্যানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কালচার। তো এই কারণে জেসিকা বাধ্য হয় এই পানি পান করতে আর পানিতে চুমুক দিতেই জেসিকার শরীরে প্রতিক্রিয়া শুরু হয়ে যায় আর সে যন্ত্রণায় ছটফট করতে শুরু করে এবং তার চোখ নীল হয়ে যায়, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তার শরীর আবার স্বাভাবিক হয়ে আসে এবং গুরুমাতা যখন দেখতে পায় জেসিকা এই পানি সহ্য করতে পেরেছে সে খুব খুশি হয়, কারণ নর্মালি এই পানি কেউ না সাধারণ মানুষ সহ্য করতে পারে না। তো যাই হোক, এভাবেই ফ্রিম্যানরা তাদের নতুন গুরুমাতা পেয়ে গিয়েছে। আর ওইদিকে আমরা দেখি গুহার বাইরে পলকে নিয়ে স্টিলগারের সাথে চানি এবং অন্যদের তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি চানি মানে নায়িকা, স্পাইডারম্যানের নায়িকা, বাস্তবে কিন্তু আমাদের স্পাইডারম্যান টম হল্যান্ডের গার্লফ্রেন্ডও। সিনেমাতে পোল্টি দিলেও এখানে দেয়নি আর কি, বাস্তবে দেয়নি। তো যাই হোক, চানি বলে আমাদের সম্প্রদায়ের বাইরে কেউ মসিহা বা গুরুমাতা আমি মানতে নারাজ, মানে পলকেও মানবে না, পলের মাকেও মানবে না, মানে হুট করে কই থেকে চলে এসে তারা পিরো হয়ে যাবে আবার গুরুমাতা হয়ে যাবে, এটা হলো নাকি? বাট স্টিলগার তাদেরকে বোঝানোর চেষ্টা করে ভবিষ্যৎবাণী অনুযায়ী এরাই সবচেয়ে যোগ্য। কিন্তু এসব তর্কাতর্কি দেখে পল ভীষণ বিরক্ত হয়ে যায় এবং সে বলে, তোমাদের মতো চুল সালের জন্য আমি মসিহা বা রক্ষা করতে হতে আসি নাই, আমি এখানে এসেছি শুধুমাত্র টিকে থাকার উপায়গুলো জানতে এবং দক্ষ যোদ্ধা হতে, যাতে আমি তোমাদেরকে হেল্প করতে পারি, তোমাদের আব্বা হওয়ার জন্য আসি নাই। তো পলের কথা শুনে সবাই চুপ হয়ে যায় আর এরপর স্টিলগার ওকে শেখায় কিভাবে স্যান্ডওয়ার্ক বা মরুভূমিতে হাঁটতে হয়। তো সেই পরামর্শ অনুযায়ী প্র্যাকটিস করার জন্য পরের দিন ভোরে স্যান্ডওয়ার্কে বের হয় আমাদের পল আর তখন চানির সাথে ওর দেখা হয়ে যায় এবং চানি পলকে ওরকম অদ্ভুতভাবে হাঁটতে দেখে বলে, মনে হচ্ছে এইমাত্র তুমি মাল খেয়ে এসেছো। আর তারপর চানি করে কি ওকে হাত ধরে স্যান্ডওয়ার্ক শিখিয়ে দেয় এবং ততক্ষণে দুজনের মধ্যে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আর এই দিকে জেসিকার গর্ভে থাকা আলিয়া তো বড় হচ্ছিলই এবং জেসিকা এবং আলিয়ার মধ্যেও কিন্তু টেলিপ্যাথিক কানেকশন তৈরি হয়েছে, তারা একে অপরের সাথে কথা বলতে পারে, মানে ওই ক্ষমতা হয়ে গিয়েছে। তো এখানে জেসি আলিয়াকে বলে, বড় হয়ে তোমার ভাইকে তোমার সাহায্য করতে হবে। কিন্তু এই দিকে আরেকটা বিপত্তি ঘটে যায়, মানে রাশিয়ান বা হোরকনের বাহিনী বড় একটা বুলডোজার এনে এখানে স্পাইস মাইনিং করা শুরু করে। বাট তখনই ফ্রিম্যানরা বেরিয়ে আসে ওদের সম্পদ রক্ষার্থে এবং স্পাইস মাইনিং এ বাধা দেয় এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে আর তারপর পল আর চানি মিলে বুলডোজার ওদের হেলিকপ্টার সব ধ্বংস করে দেয়। তো যুদ্ধ শেষে রাতে সবাই এক জায়গায় হলে পলের ফাইটিং স্কিল দেখে ফ্রিম্যানরা খুবই অবাক হয়, খুশি হয় এবং প্রশংসাও করে। বাট পল তখন বলে, আমাদের জাপানে যখন তা কেউ জন্মায় তাদের সবাইকেই ফাইটিং স্কিল শেখানো হয় আর এই জন্য আমি এত ভালো ফাইট করি, তবে আমরা কখনো কাউকে আগে আক্রমণ করি না। তবে আমার কাছে যেটা মনে হয়, তোমাদের যুদ্ধের কৌশলে যদি আমি শিখে যে আরো ভালো বেশি দক্ষ যোদ্ধা হতে পারবো এবং আমি কথা দিচ্ছি তোমাদের সাথে আমি লড়াই করে তোমাদের গ্রহ আমি ফিরিয়ে দেবো। তো সবাই তখন পলের কথা অনেক খুশি হয় এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আর এর সাথে সাথে পলের নতুন নামকরণ করে পল মুয়াদ্দেবে উসুল, মানে তাদের মহাপীর বা মসিয়া। কেমন জানি একটা মুসলিম পিরালি নাম হয়েছে আর কি। যাই হোক,
হোক, পরের দিন আমরা দেখি পল মরুভূমির ওপর বসেছিল আর তখন সে স্টিলগারকে এই ফ্রিম্যানদের যে বর্তমান গোত্রের লিডার তাকে একটা স্যান্ড ওয়ার্মের উপর রাইড করতে দেখে এবং খুবই অবাক হয়ে যায়। আর তখন যখন চানি আসে তখন পল চানিকে বলে আমিও স্যান্ড ওয়ার্মের উপর বসে রাইড করা শিখতে চাই। চানি তখন বলে এটা শুধুমাত্র ফ্রিম্যানরাই করতে পারে, আর তুমি তো খালি নামে ফ্রিম্যান, এখনো কাজে নাও, কারণ ছোটবেলা থেকে তুমি তো এখানে বড় হও নেই। তবে আমি তোমাকে লজ্জা দিচ্ছি না, কষ্ট দিচ্ছি না, তবে আমি বিশ্বাস করি তুমি ফ্রিম্যান হতে পারবো যদি আমি তোমাকে ট্রেনিং করি। আর এরপরে তারা করে কি একে অপরকে সুমা খায় আর কি। তো যাই হোক, কিছুদিন পরে আমরা দেখি সমস্ত ফ্রিম্যানরা মিলে একে একে রাশিয়ান বা হারকোনেনদের যত স্পাইস মাইনিং ছিল সকল সাইটগুলো ধ্বংস করতে থাকে। আর এর ফলে তারা অনেকগুলো মাইনিং সাইট ধ্বংস করতে সফল হয়। আর এর প্রভাব কিন্তু উপরের মহলেও পড়ে। আর এ কারণে ভ্লাদিমির করে কি তার ভাতিজা, মনে করো রাশিয়ার প্রেসিডেন্ট করে কি তার ভাতিজা রাব্বানকে ডেকে, আর রাব্বানকে দেখা মাত্রই বলে হালার পহালা রাব্বান তুই কি করিস, খালি দামরার মতো বডিটাই বানিয়েছিস, 2 দিন পর পর ওইসব কামলার এসে আমাদের মাইনিং সাইট ধ্বংস করে যায়, তুই এত অস্ত্র শস্ত্র থাকতো এগুলো কিভাবে হয়, তুই কিছু করলে কর, না হলে কিন্তু তুই আমার হাতে মরবি। তো রাব্বান তখন চাচার কথা সম্মানের সাথে মেনে নিয়ে বেরিয়ে যায়। আর যারা গত ভিডিওটা দেখেছো তারা জানো তোমাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি 4টা গ্রহের নাম আলাদা করে দিয়েছিলাম। আমাদের নায়কদের যে গ্রহ সেটার নাম দিয়েছিলাম জাপান, যে গ্রহে আর কি তোমার স্পাইস রয়েছে সেই গ্রহের নাম দিয়েছিলাম আফ্রিকা, ভিলেনদের 2 গ্রহের নাম দিয়েছিলাম আমেরিকা এবং রাশিয়া, বোঝার সুবিধার্থে আর কি। তো যাই হোক, এরপরও দেখতে পাই পল আবারও ঘুমের মধ্যে তার বোন আলিয়াকে স্বপ্নে দেখে, আর সে দেখে আলিয়া বড় হয়ে গিয়েছে, সেই সাথে অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু তার ক্ষমতায় ফ্রিম্যানদের কাল হয়ে দাঁড়িয়েছে, মানে সে লাখ লাখ ফ্রিম্যানদের মেরে ফেলছে। ও তো পুরো ভয় পেয়ে যায় এবং ঘুম ভেঙে যায়। আর পলকে অস্থিরভাবে জেগে উঠতে দেখে চানি জিজ্ঞাসা করে শোনা তোমার কি হয়েছে। পল তখন বলে আমার স্বপ্নে দেখাও দোষ, এবং স্বপ্নের সকল কথা বলে। আর চানি তখন বলে আর এগুলো নিয়ে তো ভেবো না, তাছাড়া আজকে তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন, কারণ আজকে তুমি প্রথমবার স্যান্ড ওয়ার্মের উপর রাইড করার চেষ্টা করবে। তো যাই হোক, এরপর বেলা বাড়লে স্টিলগার করে কি পলকে মরুভূমির মাঝে নিয়ে যায়, আর পলকে সে স্যান্ড ওয়ার্মকে ডাকার জন্য একটা যন্ত্র দিয়ে বলে এটার নাম হচ্ছে শাই হল্ট, এই যন্ত্রটা চালু করে শাই হল্ট বলতে হয় আর কি, এবং স্যান্ড ওয়ার্মকে সম্মান করে ফ্রিম্যানরা শাই হল্ট বলে ডাকে। এবং তারা মোটামুটি সবাই ধরেই নিয়েছে ফ্রিম্যানরা যে আজকে তাদের মসিয়া বা পল পেটের নিচে যাবে, মানে এখানে পলই জেদ করছিল সে উঠবে আর কি, এখনো রেডি হওয়ার আগেই। তবে তারপরেও স্টিলগার করে কি যথাযথ নির্দেশনা দিয়ে সেখান থেকে সরে আসে, আর পলের পরীক্ষা দেখার জন্য অসংখ্য ফ্রিম্যানরা অধীর আগ্রহে বসেছিল। তো পল যন্ত্রটা বসে স্যান্ড ওয়ার্মকে ডাকে, কিছুক্ষণের মধ্যে বিশাল একটা স্যান্ড ওয়ার্ম বেরিয়ে আসে এবং চারপাশে তোলপাড় করা শুরু করে। সবাই তো আতঙ্কিত হয়ে পড়ে যে আজকে ওদের মসিয়া বা পল শেষ, জিন্দা ভোগা মাসাপারি কিরকিরা হয়ে যাবে। কিন্তু সবার আশঙ্কাকে ভুল প্রমাণ করে দিয়ে আমাদের পল পরিচালকের দোয়ানে সফলভাবে স্যান্ড ওয়ার্মের উপর রাইড করতে সমর্থ হয়। আর এই দৃশ্য থেকে সকল ফ্রিম্যান নিশ্চিত হয়ে যায় তার মানে এই পলই আমাদের সত্যিকারের মসিয়া, আর এর কথাই বইতে লেখা রয়েছে। আর তারা পলকে মাথা ঠুকিয়ে কুর্নিশ করে জানায়। আর এরই মাঝে একজন মহিলা অন্দরমহলে গিয়ে গুরুমাতা এবং জেসিকা এবং বাকিদেরকে এই অবিশ্বাস্য খবরটা জানায় যে পল স্যান্ড ওয়ার্মদের চালাতে পারে। তো সবাই খুব উচ্ছ্বসিত হয়ে যায় এই কথা শুনে যে তারা তাদের মসিয়াকে ফাইনালি পেয়ে গিয়েছে, কারণ ওদের যে ভবিষ্যৎবাণীর বই সেখানে লেখা ছিল ওদের যে মসিয়া হবে তার মায়ের সাথে সেই দুনিয়াতে এসে ফ্রিম্যানদের রক্ষা করবে এবং সে কোনো ফ্রিম্যান হবে না এবং তার শাইল হদ্দরও নিয়ন্ত্রণ করার ক্ষমতা থাকবে, মানে ওই যে স্যান্ড ওয়ার্মদের। তো এই সব ব্যাপার পলের সাথে মিলে গিয়েছে। তো এবার পল যে মসিয়া এনে আর কারো কোনো সন্দেহ নেই। আর কিছুদিন পরে আমরা দেখতে পাই জেসিকার ধর্মপ্রচারের জন্য বের হবে, আর সে সাউথের দিকে ধর্মপ্রচারের জন্য যাচ্ছিল। তবে যাওয়ার আগে সে পলকেও তার সঙ্গে যেতে বলে, কিন্তু পল সেই নির্দেশ অমান্য করে বলে আমি এখানে থেকে এই ফ্রিম্যানদের সাহায্য করতে চাই। আর তাছাড়া পলের ধারণা পলের মা একটা ভণ্ড, সে ভুয়া গল্প বলে, মানে পল মসিহা, পলের মা মনে করো ধর্মমাতা, তারপর ভবিষ্যৎবাণীর সাথে মিলে গিয়েছে, এগুলো করে সবাইকে বিভ্রান্ত করছে, সুযোগ সুবিধা নিচ্ছে। কিন্তু এই কথা জেসিকা বিরক্ত হয়ে বলে আসলে আমি কোনো বিভ্রান্ত করছি না কাউকে, তুমিই প্রেমে অন্ধ হয়ে গিয়েছো, সঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারছো না। কিন্তু পল এখনো বিশ্বাস করে সে কোনো মসিয়া নয়, সে সাধারণ একটা মানুষ। এটা তার মায়ের যে নারী সংস্থার চাল তার একটা অংশ হতে পারে, যে এই জাতিটাও কন্ট্রোল করি, আর এই কারণে মায়ের সাথে বেশ রাগারাগিও করে। আর তাছাড়া সে আলিয়াকেও নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ পল যে ভীষণ দেখে সেটা তো মিথ্যা হতে পারে না। আর সে যেহেতু স্বপ্নে দেখেছে যে আলিয়াই এই ফ্রিম্যানদেরকে ধ্বংস করবে নিজ হাতে, তো এটা দেখো ভয় পেয়ে গিয়েছে। তো যাই হোক, পলকে বোঝাতে ব্যর্থ হয়ে জেসিকা করে কি তার নিজের গন্তব্যে বেরিয়ে পড়ে। আর এদিকে ফ্রিম্যানরা তাদের দায়িত্ব নিয়মিত পালন করছে, তারা একের পর এক রাশিয়ান বা হারকোনেনদের মাইনিং সাইট ধ্বংস করতে থাকে। আর তাছাড়া এরপর তারা গিয়ে ডাইরেক্ট এবার একটা স্পাইস ফ্যাক্টরিও ধ্বংস করে দেয়। আর এইবার রাব্বান রেগে গিয়ে করে কি তার সেনাদের নিয়ে ফ্রিম্যানদের উপর কাউন্টার অ্যাটাক করে দেয়। কিন্তু এখানে পল এমন একটা মেকানিজম খাটায়, এমন একটা চতুর মনে করো যে যুদ্ধ কৌশল খাটায় যে রাব্বানের বাহিনী উল্টো মার খেয়ে দিশেহারা হয়ে পালায় এবং এক পর্যায়ে রাব্বান তার সেনাবাহিনী নিয়ে পালিয়েই যায়। আর এরই সাথে প্রথমবারের মতো ফ্রিম্যানরা হারকোনেন বা রাশিয়ানদের সাথে বড় কোনো যুদ্ধে জেতার সফলতা অর্জন করে। আর এই খবরটা পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে এবং হাউস অফ কোরিন এম্পিরিয়র সাদ্দামের দরবারেও খবরটা যায়। সাদ্দাম মানে হচ্ছে আমেরিকা আর কি, যে আর কি সব কন্ট্রোল করে, যে ফ্রিম্যানরা একজন মুয়াদ্দিব পেয়ে গিয়েছে। মুয়াদ্দিব মানে হচ্ছে পীর, লিডার, এবং তারা রাব্বানের বাহিনীকে রাশিয়ান বাহিনীকে হারিয়ে দিয়েছে। তো এর ফলে যেটা হয়, মহারাজার মেয়ে ইরোলিনার যে আশঙ্কা ছিল যে ঘটনা একটা ঘটবে সেটাই সত্য প্রমাণিত হয় এবং সেই নতুন
মহাদ্বীপকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার কাছে মনে হয় ওই নতুন মহাদ্বীপ তো আবার পল নয়। আর তাছাড়া ফ্রিম্যানদের ভবিষ্যতের যে বই, মনে করো ওদের ধর্মের যে বই, সেই ধর্মের বই অনুযায়ী ওদের একজন মসিহা আসবে যে ওদের সাম্রাজ্য দখল করে নেবে, মানে ওর বাপের আমেরিকার সাম্রাজ্য দখল করে নেবে। চিন্তা করো, পুরো ব্রহ্মাণ্ড দখল করে নেবে। তো মনে হয় ওরা যে বর্তমানে মসিহা পেয়েছে এটাই মনে হয় সেই মহাদ্বীপ, এবং এখানে ওই রাজার মেয়ে ধারণা করে পলই এখনো বেঁচে রয়েছে। তো এই জন্য রাজার মেয়ে ইরোলান উদ্বিগ্ন হয় এবং তাদের ধর্মমাতা মাদার হেলেন, মানে ওই যে মেয়ে সংস্থা, তার কাছে যায় পরামর্শের জন্য। আর এই মহিলাকে তো চেনো, এ পুরো ব্রহ্মাণ্ডের সব জায়গায় ক্লিপ বাজায়, সব জায়গায় নিয়ন্ত্রণ করে। মনে করো অনেকটা জায়নিস্টের মতো। তো রাজকন্যা ইরোলান তখন মাদার হেলেনকে সমস্ত ঘটনা খুলে বলে। মাদার হেলেন তখন বলে যদি এটা পল হয়ে থাকে, পল যদি সত্যি বেঁচে থাকে আর সে যদি ওই ফ্রিম্যানদের মহাদ্বীপ বা পীর হয়ে থাকে, তাহলে সে নিজের বাবা এবং তার সম্প্রদায়কে হত্যার প্রতিশোধ নিতে অবশ্যই আসবে, কারণ তার বাবাকে মারা হয়েছে এবং সকল জাপানিজকে মেরে ফেলা হয়েছে, মানে ওদের গ্রহের সবাইকে। তো এই জন্য মাদার হেলেন পরামর্শ দেয় এই মুহূর্তে তোমাকে একজনে সাহায্য করতে পারে, আর সেটা হচ্ছে রাব্বানের ভাই ব্যারন ভালেদিমির, যে হচ্ছে আর কি রাশিয়ান মনে করো যে প্রধানমন্ত্রী ভালেদিমির ছোট ভাতিজা, আর তার নাম হচ্ছে ব্যারন ফেইথ। তো মাদারের পরামর্শ শুনে ইরোলান আরো ভয় পেয়ে যায়, কারণ মাদার যার কথা বলছে সে হচ্ছে একে তো নিকৃষ্ট উন্মাদ, তার উপর ডেঞ্জারাস, আর ওর সাহায্য চাওয়া মানে সিংহের নাকে সুরসুরি দেয়, এবং ও যে নৃশংসভাবে ওর কর্মচারীদের মারে, দু একটা সিন দেখা দিও পারলে। তবে তারপরেও মাদার হেলেন ওকে বোঝায় দেখো এই মুহূর্তে ফেইদের চেয়ে ভয়ঙ্কর যোদ্ধা আর কেউ নেই, আর ওই মহাদ্বীপকে যদি কেউ প্রতিহত করতে পারে একমাত্র ফেইদই পারবে। তো এই জন্য ইরোলান করে কি বা মাদারের পরামর্শ মেনে নেয়। আর এই দিকে আমরা দেখি ফেইদ তখন নিজেদের প্ল্যানেটে প্র্যাকটিস করতে ব্যস্ত, মনে করো রাশিয়ান প্ল্যানেটে। আর আজকে তার জন্মদিন, আর তাই তার জন্য বিশেষ ফাইটের ব্যবস্থা করা হয়েছে, এবং ব্যাটলফিল্ডে সে বেশ কয়েকজন দক্ষ যোদ্ধার মুখোমুখি হয়, কিন্তু সে মুহূর্তে একাই সবাইকে হারিয়ে দেয়। আর ফাইট শেষে সে তার চাচা ব্যারনের সাথে দেখা করে, রাশিয়ার প্রেসিডেন্ট মনে করো। তো ব্যারন ফেইদকে জানায় তোমাকে শীঘ্রই হাউস অ্যারাকিসে পাঠানো হবে, আফ্রিকাতে, আফ্রিকার রাজপ্রাসাদে, যেখান থেকে আফ্রিকাকে শাসন করা হয়, কারণ তোমার বড় ভাই রাব্বান তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তো এর জন্য রাব্বানকে অপসারণ করে তোমাকে দায়িত্ব দেওয়া হলো। আর তুমি যদি তোমার দায়িত্ব ঠিকভাবে পালন না করতে পারো তাহলে কিন্তু তোমার খবর আছে। আর তোমার দায়িত্ব হচ্ছে তুমি সকল ফ্রিম্যানদের শেষ করবে এবং ওই পুরো গ্রহটা দখল করবে, তাহলে আমরা শক্তিশালী হয়ে যাবো। এরপর আমরা আমেরিকার দিকেই নজর দেবো, এবং তারপর ইম্পেরিয়র সাদ্দামকে সরিয়ে তোমাকে আমি পুরো ব্রহ্মাণ্ডের মানে আমেরিকার সম্রাট বানিয়ে দেবো। তো চাচার এই প্ল্যান শুনে তো ফেইথ পুরো পটে যায়, এবং খুশি মনে ফেইথ প্রাসাদ থেকে বের হয়ে আসে। আর সে খেয়াল করে একজন মহিলা তাকে অনুসরণ করছে। তো ফেইথ তখন তার গলায় ছুরি ধরে জেরা করে। মহিলা তখন জানায় আমি আসলে আপনার জন্মদিনে অনুষ্ঠানে এসেছিলাম, আমি পথ হারিয়ে ফেলেছি। তো এই মহিলাটি ছিল মূলত ওই যে বেনে জেরিথ সম্প্রদায়ের, ওই যে মহিলা সংস্থা যেটা রয়েছে, এবং মাদার হেলেন তাকে পাঠিয়েছে এখানে যাতে ফেইথকে যৌন আকর্ষণ করে ওর দুর্বলতা সম্পর্কে জানতে পারে এবং ওকে বশ করার কোনো উপায় পাওয়া যায়। তো ওই মহিলা করে কি মাদারের নির্দেশ মতো ছলে বলে কৌশলে ফেইথকে সম্মোহিত করে ফেলে, এবং তারপর ফেইথকে রুমে নিয়ে যায়। আর ফেইথের তো এখানে কোনো জ্ঞান নেই, আর তাই ওই মহিলা যা যা বলছিল সব মনোমুগ্ধ মতো মেনে নিচ্ছিল। তো ওই মহিলাটি এরপর আরো কাছে ডেকে নিয়ে ওকে আরো সম্মোহিত করে, আর তারপর ফেইথকে একটা বক্সে হাত রাখতে বলে এবং ঘাড়ের কাছে একটা পিন ধরে, আর তারপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ খেলে। ওটা আমাদের দেখানো হয় না আর কি। আর গাইস এই সিনেমাটার এই পর্যায়ে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, তুমি চাইলে এই ব্রেকটা স্কিপ করে বা একটু টেনে মেইন ভিডিওতে যেতে পারো। হ্যালো গাইস, তোমরা কি বোরিং ফিল করছো, কিছু ফান দরকার? সো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে চলেছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার, এবং এখানে অনেক ফান রয়েছে, এর সাথে অনেক প্রাইজ জেতারও সুযোগ রয়েছে, এবং এখানে তুমি যে কোনো ম্যাচের লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং ম্যাচ লাইভ দেখতে পারবে, এবং এর সাথে তুমি স্কোরও প্রেডিক্ট করতে পারবে। ফর এক্সাম্পল কোন টিম জিতবে, কত রান করবে, কি স্কোর করবে। আর এখানে চান্স রয়েছে BMW কার জেতার, আইফোন, ল্যাপটপ, এছাড়া অনেক প্রাইজ রয়েছে। আর হ্যাঁ, PSG এবং সেরিয়ার কিন্তু স্পন্সর করেছে এই কোম্পানি, তো এখানে কোনো সন্দেহের কিছু নেই। আর তাছাড়া এখানে নতুন কিছু গেম এসেছে, যেমন ক্র্যাশ এবং নিউ চিকেন রোড গেম, যেখানে ইজিলি গেম খেলে জেতা পসিবল। আর এখানে রেজিস্ট্রেশনের জন্য আমাদের যে প্রোমো কোডটা রয়েছে, যেটা স্ক্রিনে দেখানো হয়েছে, এটা ইউজ করলে 12,000 টাকা পর্যন্ত তুমি ফি পেতে পারো। এর সাথে ফ্রি স্পিনে পাবে তুমি তোমার ফার্স্ট ডিপোজিটে, এবং তুমি ইজিলি এখান থেকে উইথড্র করতে পারবে পেটিএম, ব্যাংক, বিকাশ, ক্যাশ, রকেট এবং আদার ইজি মেথডে। তো আর দেরি না করে আমাদের যে পিন কমেন্ট রয়েছে সেখান থেকে তুমি যেতে পারো রেজিস্ট্রেশন করতে, এবং যে প্রোমো কোডটা দেওয়া রয়েছে সেটা ইউজ করে বোনাস জিততে পারো। আর তারপর ওই মহিলাটি কাজ শেষ করে মাদার হেলেনের কাছে আসে এবং তাকে বলে আপনার নির্দেশ মতো আমি ফেইদের দুর্বলতা বুঝে এসেছি এবং নিজের গর্ভে ফেইদের সন্তানের বীজ নিয়ে এসেছি। তো মাদার হেলেন খুব খুশি হন এবং বলেন এইবার ফেদ কখনো বাড়াবাড়ি করতে পারবে না, ওকে নিয়ন্ত্রণ করার লাগাম আমি পেয়ে গিয়েছি, ওর বাচ্চা। তো এখানে আমরা কি বুঝতে পারি, আমাদের নায়ক পলের মাও কিন্তু এই গ্রুপের সদস্য ছিল, এবং তাকেও কিন্তু এই মহিলা পাঠিয়েছিল পলের বাবা তৎকালীন জাপান বহির্গ্রহের প্রেসিডেন্ট ডিউকের কাছে, এবং এভাবেই পলের জন্ম হয়েছিল। কিন্তু তাদের ইচ্ছা ছিল মেয়ে হবে, নিজেরা শাসন করবে, কিন্তু ওটা করতে পারেনি। মানে এই পুরোটা গ্রহের মধ্যে এরাও আলাদাটা মনে করো যে আলাদা একটা গ্রুপ, ইলুমিনাতি টাইপ বা মনে করো জায়নিস্ট টাইপের। তো যাই হোক, আমরা দেখতে পাই কিছুদিন পরে ফেদ করে কি চাচার কাছ থেকে বিদায় নিয়ে বিশাল সেনাবাহিনী আরো উন্নত মেশিনপত্র নিয়ে ফ্রিম্যানদের শেষ করতে অ্যারাকিস গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আফ্রিকার উদ্দেশ্যে। আর ফেদ সেখানে পৌঁছানোর আগে অন্য অজানা একটা গ্রুপ, ছোট একটা গ্রুপ অ্যারাকিসে পৌঁছে যায় একটা স্পেসশিপ নিয়ে এবং স্পাইস মাইনিং বা চুরি করতে থাকে। কিন্তু তখনই ফ্রিম্যানরা ওদের উপর আক্রমণ করে, বোমা বিস্ফোরণ করে
করে ওদের মাইনিং যন্ত্রপাতি ধ্বংস করে দেয় এবং তারা মুখোমুখি লড়াই শুরু করে। এবং লড়াইয়ের জন্য পলও যখন বেরিয়ে আসে তখন সে ওই গ্রুপের প্রধানের সাথে মুখোমুখি হয়, কিন্তু হঠাৎ করেই পলের মনে হয় সে ওকে চেনে এবং সবাইকে মারামারি থামাতে বলে এবং নিজের মুখোশ খুলে ফেলে। আর পলকে দেখে ওই লোকটিও নিজের হেলমেট খুলে ফেলে এবং একে অপরকে আনন্দ জড়িয়ে ধরে। আর এই লোকটাকে কি চিনতে পেরেছো? এটা হচ্ছে গার্নি হেলেক। এ ছিল পলের বাবার বা জাপানের জেনারেল। তো পল তো অবাক হয়ে যায়, তুমি এখনো বেঁচে রয়েছো? গার্নি বলে, হ্যাঁ আমি বেঁচে রয়েছি, এটা একটা মিরাকেলের ব্যাপার। এবং সে ছিল পলের বাবার সবচেয়ে খাস লোক, যেমনটা পলের ছিল হচ্ছে অ্যাকোয়াম্যান বা ডানকেন। তো যাই হোক, এরপর পল গার্নি এবং তাদের লোকজনদেরকে নিয়ে ফ্রিম্যানদের কমিউনিটিতে যায়। আর গার্নি জানায় রাশিয়ানরা বা হারকোনেনরা যখন তোমার বাবার উপর হামলা করে তখন যখন আমরা আর পারি না, তখন লাস্ট করার জন্য আমরা একটা স্পেসশিপ নিয়ে পালিয়ে যাই। আর তারপর থেকে আমরা পালিয়ে টুকটুক করে স্পাইস মাইনিং করে সে অর্থ সংগ্রহ করে একটা সেনাবাহিনী তৈরি করতে যাচ্ছিলাম, যাতে ওই রাব্বানের বাহিনীর বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি। কিন্তু এখন তো আমি তোমাকে এবং ফ্রিম্যানদেরও সাথে পেয়ে গিয়েছি, আমাদের সৈন্য অলরেডি বড় হয়ে গিয়েছে, তার মানে এবার লড়াইটা আমরা একসাথেই করবো, খুব শীঘ্রই করব। আর তোমার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, অনেক বড় সারপ্রাইজ। তো এরপর গার্নি করে কি, পল এবং ফ্রিম্যানদের একটা গুহায় নিয়ে যায়। আর এই গুহাটা এই গ্রহে ছিল। তো গার্নি এখানে জানায় পলের দাদার দাদার দাদা কোন এক সময় এই গ্রহ শাসন করতেন, আর তখন তিনি এখানের মাটিতে গোপন অস্ত্র রেখেছিলেন, কারণ তিনি জানতেন কোন সময় হারকোনের বিরুদ্ধে তার যুদ্ধ হবে। মানে হারকোনরা যে গত 80 বছর ধরে 60 বছর ধরে যে শাসন করছে তার আগের কথা আর কি। তখন আর কি এই গ্রহের সাথে ওদের ভালো সম্পর্ক ছিল এবং পলের গ্রহেরা তো সবসময় ভালোই করতো সবার। আর এই গুহাটা শুধুমাত্র ওই সেম ডিএনএ বা সেম রক্তই খুলবে, সেম ফিঙ্গারই খুলবে। তো পলের আঙুলে ওটা খুলে যায়। আর গুহার ভেতরে প্রচুর অস্ত্র সাজানো ছিল। তো এই গ্রহ তারা এখন হারকোনেন বা মনে করো রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করবে। আর তাদের কাছে তো অনেক যোদ্ধা রয়েছে, কিন্তু ছিল না হচ্ছে গোলা বড় তার অস্ত্র। কিন্তু এখন তারা অস্ত্রে স্বয়ং সম্পন্ন হয়ে গিয়েছে। তো এই জন্য তারা এখন হারকোনেন বাহিনীর সাথে লড়াই করতে প্রস্তুত। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন, এইগুলো তো দাদার 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 আমলের অস্ত্র, এই অস্ত্র থাকলে কি না থাকলে কি? সিরিয়াসলি আমার দাদার 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 অস্ত্র তো মনে করো এক বিসি শটগান, আর এখন যদি আমি AK-47 এর সামনে যাই টিকতে পারুম? তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি জেসিকা ধর্ম প্রচার করতে গিয়ে সাউথের একটা মন্দিরে নামে। আর সেখানে গিয়ে একজন মহিলাকে জিজ্ঞাসা করে ওয়াটার অফ লাইফ কোথায় পাওয়া যাবে। তো ওই মহিলাটি করে কি, তখন একটা ছোট্ট স্যান্ড ওয়ার্মকে ধরে এবং একটা দিঘির পানিতে রাখে, আর ওই স্যান্ড ওয়ার্মকে পানি খায়। আর তারপর ওই স্যান্ড ওয়ার্মটাকে পানি খাওয়ানোর পরে ওটার মুখে একটা নল ঢুকিয়ে দেয়, আর ওই নলটি থেকে পানি বেয়ে রিফাইন্ড হয়ে একটা বোতলে জমা হয়। আর এভাবেই তৈরি হয় ওয়াটার অফ লাইফ, যেটার মধ্যে স্পাইস ওয়াটার ওয়ার্ম স্যান্ড ওয়ার্ম এবং পানির শক্তি রয়েছে। তো জেসিকা তখন মহিলাটিকে বলে ওয়াটার অফ লাইফটিকে আগলে রাখতে, কারণ অল্প কিছুদিনের মধ্যেই এই পানি পান করতে একজন আসবে। কিন্তু এই কথা শুনে মহিলা ভয় পেয়ে যায় এবং বলে এই পানি সাধারণ কেউ গ্রহণ করলে নিশ্চিত তখনই মরে যাবে। বাট জেসিকা তখন রেগে গিয়ে বলে তুমি আমার চেয়ে কি বেশি বুঝো? উস্তাদ তুই না আমি, ধর্মমাতা আমি, যেটা বলছো এটা কর, বাকিটা ভাগ্য নির্ধারণ করবে। তো এই জন্য মহিলার ভয় প্রশ্ন করে না, কারণ জেসিকা ধর্মমাতা। আর তাছাড়া জেসিকাও ওভার কনফিডেন্ট, কারণ সে এখন ভবিষ্যৎ দেখতে জানে। সে জানে পল নিশ্চয়ই একদিন এখানে আসবে, তবে কবে আসবে এটা জানে না। আর এর জন্য পানির ব্যবস্থাকে করে রাখলো। আর এদিকে পল ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে চানি মারা যাচ্ছে। তো স্বপ্ন দেখেও আতকে ওঠে আর বাইরে সে চানিকে খুঁজতে শুরু করে। আর তখনই দূর থেকে গোলা বর্ষণের আওয়াজ ভেসে আসে। অ্যাকচুয়ালি তারা আগে যে জায়গাতে আস্তানা করেছিল সেইখানে ফেইদের বাহিনী, মানে রাশিয়ান প্রেসিডেন্টের ছোট ভাইস্তার বাহিনী আক্রমণ করেছে। আর তারপর ফেইদ যায় হচ্ছে মহলে, যেখানে রাব্বানি রয়েছে বড় ভাই, তাকে গিয়ে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে, কারণ সে তার পরিবারের মান সম্মান ডুবিয়েছে। আর তারপর ফেইদ তার পায়ে রাব্বানকে চুমু খেতে বাধ্য করে, মানে এর অর্থ হচ্ছে রাব্বান তার ক্ষমতা ফেইদকে সমর্পণ করছে। আর কিছুক্ষণ পরে আমরা দেখি গোলা বর্ষণ থেমে যায়। আর গার্নি তখন জানায় ওরা কিন্তু তার মানে চলে যায়নি, বরং ওরা অস্ত্রগুলো আবার রিলোড করতে গিয়েছে, ওরা কিন্তু আবার আসবে। যুদ্ধের প্রস্তুতি নাও তুমি ডাইরেক্ট, আর তুমি যেহেতু মসিহা তোমাকে কিছু একটা করতে হবে। আর স্টিল গারো মোটামুটি আহত, তো সে অনুরোধ করে আমি আর নেতৃত্ব দিতে পারবো না, পল তুমি প্লিজ নেতৃত্ব দাও ওই ফ্রিম্যানদের এবং ওই ওয়াটার অফ লাইফটা পান করো, তুমি পীর হয়ে যাও। কিন্তু পল কারো কথা না শুনে জেদ ধরে বসে থাকে, এখানেই থাকবে। আর এই সাথে সে গার্নিকে নির্দেশ দেয় সাউথে গিয়ে তুমি আমার মাকে রক্ষা করো, আমি এদিকে দেখছি। তো কিন্তু তারপরেই পল করে কি মরুভূমির স্পাইস হয় এবং নিজের ভিশন ক্রিয়েট করে এবং প্রশ্নের উত্তর খোঁজে যে তার এখন কি করা উচিত। আর সেই ভিশন থেকে সে উত্তর পায় তার এখন মসিয়া হওয়ার সময় হয়ে গিয়েছে, আর সে যেন ওয়াটার অফ লাইফ পান করে। আর ভিশন থেকে বর্তমানে ফিরে এসে পল সিদ্ধান্ত নেয় সে সাউথে গিয়ে ওয়াটার অফ লাইফ পান করে আসবে। আর এই কথাটা সে চানিকেও জানায়। আর এখানে চানি বলে ঠিক আছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি ফিরে না আসা পর্যন্ত আমি তোমার জন্য এখানে অপেক্ষা করব। তো এরপর পল করে কি স্যান্ড ওয়ার্মের পিঠে চড়ে সাউথের দিকে বেরিয়ে পড়ে। আর পল এরপর মন্দিরের ভেতর ঢুকে পড়ে এবং পলকে দেখে সেই মহিলাটি বুঝে যায় যে মাদার জেসিকা এই ছেলেটারই ভবিষ্যৎবাণী করেছিল এবং সে ওয়াটার অফ লাইফটা পলের সামনে তুলে ধরে। আর পল সেটি পান করতেই তার ভিশন আবার ক্রিয়েট হয় এবং পল তার ভিশনে তার বোন আলিয়াকে দেখতে পায় এবং এই ভিশনটা একবারে স্পষ্ট ছিল। আর আলিয়া তাকে বলে প্রিয় ভাই, তুমি এখন এমন সব কঠিন সত্য জানতে পারবে যেটার জন্য তুমি মোটেও প্রস্তুত ছিলে না, আর এই সত্যগুলো তোমার মনকে ভেঙে চুরমার করে দেবে। তবে তুমি চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে থাকবো, কারণ হাজার হলো তুমি আমার ভাই, আমি তোমাকে ভালোবাসি। তো এরই মাঝে পল তার মায়ের সম্পর্কে একটা ভয়ঙ্কর তথ্য জানতে পারে, ব্যাকস্টোরি সম্পর্কে। কিন্তু তখনই তার শরীরে ওয়াটার অফ লাইফের বিষক্রিয়া শুরু হয়, সে অচেতন হয়ে যায় এবং কোমায় চলে যায়, মানে মরমর অবস্থা, এবং শ্বাস এতটাই ধীরে চলছিল যে বোঝারও উপায় নেই সে বেঁচে আছে কিনা। তো জেসিকা এবং তার অনুসারীরা পলকে ঘিরেছিল। আর তখন
তখন আতঙ্কিত হয়ে চানি সেখানে আসে, আর চানি পলকে দেখে ভাবে সে মারা গিয়েছে এবং সে পলের মা জেসিকাকে দোষারোপ করতে থাকে যে তোমার জন্য পল মারা গেল, তুমিই বলেছিলে এই পানি খেতে। কিন্তু জেসিকা জানায় এই সবকিছু ভাগ্যের লিখন, আর তুমি মানো বা না মানো এই ভাগ্যচক্রের সাথে তুমিও জড়িত, আর একমাত্র তুমিই পারো পলকে বাঁচাতে। তুমি যদি তোমার ভালোবাসার জন্য বেরিয়ে আসা কান্না বা চোখের পানি ওটার সাথে ওয়াটার অফ লাইফ মিশিয়ে পলকে খাও, তাহলে পল আবার বেঁচে উঠবে। তো জেসিকার কথা মতো চানি করে কি সেটাই করে এবং পল সত্যিই বেঁচে ওঠে। তো চানি অস্থির হয়ে তখন পলকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। পল তখন জানায় একদম ঠিক আছে। কিন্তু তখন চানি অভিমানে পলকে একটা থাপ্পড় মারে যে হালার পোহালা, তুই আমার রেখা মরে গেছিলি। তো যাই হোক, রাতে দিঘির ধারে পল বসেছিল আর তখন জেসিকা তার কাছে আসে, আর পল তখন হতাশ হয়ে জেসিকাকে বলে আগে আমি আবছা আবছা ভবিষ্যৎ দেখতাম, কিন্তু আমি এখন স্পষ্টভাবে অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ভীষণ দেখতে পাচ্ছি। এমনকি আমি আমার জন্মের পূর্বেরও একটা কঠিন সত্য জানতে পেরেছি, যে সত্যটা আমার মায়ের ব্যাপারে। তো অ্যাকচুয়ালি এখানে সবচেয়ে বড় টুইস্ট আসে হচ্ছে পলের মা জেসিকা হচ্ছে রাশিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট, মনে করো যে ওই গ্রহের যে প্রেসিডেন্ট ব্যারন ভ্লাদিমির মেয়ে, মানে মেইন ভিলেনের মেয়ে, যার বিরুদ্ধে পল যুদ্ধ করতে যাচ্ছে, সেটা পলের নানা। আর এই সত্য কথাটা পলের বাবাও কখনো জানতো না, কারণ যে সব ক্রিমিনালিতে করে মহিলা সংস্থা, যেটাই মেন লিডার তার কাছে একটা মেয়ে পাঠাই দিয়ে বাচ্চা বানাই দিব। তো এরপর পল যায় তার মার কাছে, সে বলে আমি নিজেও এটা জানতাম না। জানবে কি হয়, তোমরা তো নিজেই দেখলে ওই যে প্রেসিডেন্টের ভাতিজাকে যেভাবে পেটে বাচ্চা নিয়ে আসলো, ওই বাচ্চা হলে বা ও বাচ্চা কি জানবে আমার বাপকে ইউজ তো করবে ওই নারী সংস্থা, কখন কোন জায়গায় পাঠিয়ে দিবে, যদি প্রয়োজন হয় তাকে আটকানোর জন্য ওই মেয়েকে ইউজ করবে। তো যাই হোক, এখানে পলের মা জেসিকা বলে প্রথম যেদিন সে ওয়াটার অফ লাইফ পান করেছিল সেদিনই সে এটা জানতে পেরেছে যে পলের শরীরে হারকোনেনদের রক্তও রয়েছে। কিন্তু পল যখন জানতে পারে যে তার শরীরে ওই হারকোনেন বা রাশিয়ানদের রক্ত রয়েছে, তার নিজের প্রতি অনেক ঘৃণা হয় এবং সে হতাশে তার মাকে প্রশ্ন করে তাহলে কি আমাদের এই হারকোনেন হয়ে বেঁচে থাকতে হবে? জেসিকা এটার কোনো উত্তর দেয় না। আর কিছুদিনের মধ্যেই ফ্রিম্যানরা যুদ্ধের প্রস্তুতি হিসেবে বিশেষ প্রার্থনার আয়োজন করে, কিন্তু এই প্রার্থনা আমরা দেখতে পাই পল এবার ডাইরেক্ট সবার সামনে নিজেকে মসিহা বলে ঘোষণা দেয়, আর সেই সাথে নিজেকে আরাকিসের রাজা হিসেবে ঘোষণা দেয়। আর এখানে একটা জিনিস তোমরা খেয়াল করেছো কিনা, এই যে মসিহা আসবে এই কনসেপ্ট গুলো কিন্তু ধর্ম থেকে এসেছে। যেমন আমরা যখন ইয়াম ভাইদের জন্য অপেক্ষা করছি, ঠিক সেরকম ইহুদিরা অপেক্ষা করছে হচ্ছে তাদের মাসিয়ার জন্য, যার নাম হবে হচ্ছে ডেভিড। আর খ্রিস্টানরা ওয়েট করছে হচ্ছে জিসাস ক্রাইস্টের দ্বিতীয় আগমনের জন্য। মানে আমাদের তো আব্রাহামিক রিলিজন, আমাদের রিলিজন বিলিফটা সেমই, খালি নামগুলো ভিন্ন। তো যাই হোক, পল তো নিজেকে মনে করো যে মাসিয়া বা পীর ঘোষণা করে, এরই সাথে সে আরাকিসের নতুন রাজা, মানে এই আফ্রিকার নতুন রাজা হিসেবে ঘোষণা দেয় এবং বিনা বাধায় সবাই পলকে এক বাক্যে সমর্থন করে। আর তারপরে পল করে কি, তার বাবার যে ওই যে আংটি ছিল, ওই আংটি তো মনে করো যে ওর এই জায়গার যে শাসনকর্তা সেটার চিহ্ন। তো ও করে কি, সবগুলো রাজার যে মহারাজা, আমেরিকা মনে করো সবচেয়ে শক্তিশালী, ওইটার সম্রাট সাদ্দামকে হুমকি দিয়ে চিঠি পাঠায় যে তোর ক্ষমতা থাকলে তোর সেনাবাহিনী আবার পাঠিয়ে দে, আফ্রিকা বা আরাকাসে এসে আমার সাথে মোকাবেলা কর। তো সম্রাট যখন এই চিঠি পড়ে তার তো মাথা গরম হয়ে যায়। আর এরপরে যখন তার মেয়ে ইরেলানো চিঠিটা পড়ে, সে তো ভয় পেয়ে যায় এবং সে করে কি, মাদার হেলেনের কাছে গিয়ে, নারী সংস্থার লিডারের কাছে গিয়ে তাকে দোষারোপ করে, কারণ তার গুটিবাজিতেই জাপানকে নির্মূল করে দেওয়া হয়েছে, যে জাপান বেশি বেরিয়ে গেছে, ওকে থেমে দাও। তারপর জাপানের প্রেসিডেন্ট মনে করো ডিউককে মেরে ফেলা হলো, পলের বাবাকে। রাশিয়ার সাথে শত্রুতা তৈরি করা হয়েছে জাপানের, মানে এরকম সবকিছু তারাই নিয়ন্ত্রণ করে তলে তলে, তার জন্য এই সব কিছু সৃষ্টি হয়েছে। বাট মাদার হেলেন জানায় দেখো, জাপানিজরা বা অ্যাস্টেরিটরা ওরা প্রযুক্তি, সমতা এবং ভালোবাসার শীর্ষে পৌঁছে যাচ্ছিল, তো ওদের দমিয়ে রাখতে হত্যা করা ছাড়া আর কোনো উপায় ছিল না, যেটা আর কি মনে করো এখন আমেরিকা চীনের সাথে করছে, সেরা বাড়তেছে না, চীনের সাথে যে কোনো ভাবে মনে করো স্যাংশন দিয়ে শেষ করে দেয়। তো যাই হোক, আমরা দেখি আমেরিকার প্রেসিডেন্ট মনে করো মহারাজা পলের চ্যালেঞ্জকে গ্রহণ করে এবং হাউস আরাকিসের উদ্দেশ্যে বিশাল সৈন্য বাহিনী নিয়ে পাড়ি জমায়, সাথে তার মেয়ে ইরুলিয়ানেও ছিল, রাজকন্যা। কিন্তু ততক্ষণে পলের বাহিনী হয়তো যুদ্ধের পুরো পরিকল্পনা গোছিয়ে ফেলেছে, আর তারা দূর থেকে হাউস আরাকিসের আকাশে সম্রাটের স্পেসশিপ যখন দেখতে পায় খুব খুশি হয়ে যায় যে আইসে ফান্দে পড়তে। তো সম্রাট তার শিপ নিয়ে যখন এই গ্রহ নিয়ন্ত্রণ করার যে রাজপ্রাসাদ, যেখানে আর কি ওই ব্যারনরা রয়েছে, ব্যারন ভ্লাদিমিররা, ওখানে যায়। তো সম্রাটকে দেখে তো ব্যারন ভ্লাদিমির ভয় পেয়ে যায়, অবাক হয়ে যায়, উদ্বিগ্ন হয়ে যায় যে সে তো সম্রাটের আদেশ ঠিকঠাক মতো পালন করছে, তার হিস্সাতে তার ভাগ তো তাকে ভ্যাট তো দিচ্ছেই, তাহলে সম্রাটের এখানে আসার প্রয়োজন কেন? আর সম্রাট যখন এরপর আসন গ্রহণ করে, তখন ব্যারন ওনার সামনে হাঁটু করে বসে সম্মান জানায়। আর সম্রাট তখন ভারী কণ্ঠে বলে, ব্যারন তুমি কি জানো এই আফ্রিকানদের বা এই আরাকিসদের মুয়াদ্দেব কে হয়েছে, মানে পীর কে হয়েছে, মসিয়া? ব্যারন তখন বলে হবে কোনো চুনে বুটি, তাকে নিয়ে আমার মাথা ব্যথার তেমন কিছু নেই। আর ব্যারনের কথার সাথে সহমত জানায় হচ্ছে রাব্বানিও এবং ফেইদও, মানে দুই ভাতিজাও। আর ফেইদ বলে ওদের ওই মুয়াদ্দেব হয়তো ভুয়া মুয়াদ্দেব, এতক্ষণে মরে ভূত হয়ে গেছে। কিন্তু সম্রাট তখন বিরক্ত হয়ে বলে, শালা বেকুবের দল, ওদের মুয়াদ্দেব আমাকে চিঠি পাঠিয়ে হুমকি দিয়েছে আমার সাথে ফাইট করার জন্য, ওদেরকে খুঁজে বের করতে হবে, ওদেরকে মেরে ফেলতে হবে, আর তুমি যেহেতু এখানে বিদ্রোহ দমন করতে ব্যর্থ, তোমাকে শাস্তি পেতে হবে। তো এই জন্য সম্রাট করে কি, ব্যারনের ব্যর্থতার জন্য, মনে করো রাশিয়ার প্রেসিডেন্টের ব্যর্থতার জন্য তাকে বেত্রাঘাতের শাস্তি দেয়। আর এইদিকে মহলের বাইরে তো তোমার পলের বাহিনী আক্রমণের জন্য পুরো প্রস্তুত হয়ে গিয়েছে এবং পলের সাথে অন্যান্য যে বিভিন্ন গ্রহ রয়েছে যারা ওর বাপের বন্ধু ছিল আর কি, এবং যারা ওই আমেরিকায় রাশিয়ার অত্যাচারে বিরক্ত হয়ে গেছে, তারাও মনে করো চলে এসেছে এখানে। তো যাই হোক, এখানে এই ফ্রিম্যানরা প্রথমে স্যান্ড ওয়ার্মকে ডাকার যন্ত্র বসায়, স্যান্ড ওয়ার্মকে আহ্বান করে এবং তারপর খুবই শক্তিশালী বোমার
বিস্ফোরণ ঘটিয়ে প্রাসাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে ফেলে। আর ওখানে কিন্তু রাশিয়া আর আমেরিকান সৈন্যরা রয়েছে, সম্রাটরাও রয়েছে। রাশিয়া আমেরিকা মানে তো বুঝতেছই, মেন সম্রাট আর হচ্ছে ওই যে হারকোনার নাকি কি ওরা। তো যাই হোক, এখানে কোনো বাহিনীকে কোনো প্রতিরক্ষার সুযোগ না দিয়ে ওরা সব ভেঙে তছনছ করে দেয়। আর বোমা বিস্ফোরণের শেষ হলে যখন পরিবেশ শান্ত হয়, তখনই পল করে কি তাদের দ্বিতীয় অস্ত্র ব্যবহার করা, সেটা হচ্ছে এই গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী, মানে একটাই তো প্রাণী আছে, স্যান্ডওয়ার্ম। এবং তারা কয়েকটা স্যান্ডওয়ার্মের পিঠে চড়ে ওদেরকে নিয়ন্ত্রণ করে প্রথমে হচ্ছে আমেরিকার বাহিনী শাডুকার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। আর এখানে যুদ্ধ তো পরের কথা, ভয়ে ওরা পালিয়ে যায়। আর এদিকে চানি তার যোদ্ধাদেরকে নিয়ে শাডুকার এবং ওই যে তোমার ওই রাশিয়ান আরেকটা বাহিনীর উপর আক্রমণ করে। আর পল তো যোদ্ধাদের নিয়ে প্রাসাদের এক পাশ দিয়ে মূল দরজা বোমা মেরে উড়িয়ে দেয় এবং তারপর বীরের মতো সবার সামনে প্রাসাদে ঢুকে ব্যারনের সামনে যায় এবং তাকে নিজের হাতে হত্যা করে দেয়। আর পলকে এই অবস্থা দেখে সম্রাট জিজ্ঞাসা করে, তুমি কি এই ফ্রিম্যানদের মুয়াদ্দেব মানে মসিহা? পল গর্জন করে বলে, হ্যাঁ আমি সেই মুয়াদ্দেব, আর তোমার সময় শেষ, তোমাদের সময় শেষ। এবং শাডুকার বাহিনী আমাকে ভয় পাও। আমি জানি না উচ্চারণ সঠিক হচ্ছে কিনা, কিন্তু তুমি বুঝতে পারছো হয়তো। শাডুকার বাহিনী মানে হচ্ছে এই যে সাদ্দামের বাহিনী আর কি, সাদ্দাম আমেরিকান বাহিনী, এই যে সম্রাটকে যারা পাহারা দিচ্ছে। আর এইসব হুমকি দিয়ে পল করে কি আবারও বীরের মতো বেরিয়ে যায়। আর বাইরে তখন হাজার হাজার বিদ্রোহীরা জয় জয়কার, মানে ফ্রিম্যানরা এখন এক জায়গায় হয়েছে বিশাল বিজয় ধ্বনিতে মুখরিত। মনে করো সরকার ফেলাই দিচ্ছে এরকম একটা বিষয়। বাট তখনও কিছু কিছু জায়গায় ধ্বংসযোগ্য লড়াই চলছিল এবং মুখোমুখি লড়াইয়ের এক পর্যায়ে পলের বাবার জেনারেল রাব্বানকে শেষ করে দেয়। মানে রাব্বান তো আবার যে ইয়াকে বেড়েছিল ডিউকে, পলের বাবাকে, ওদেরকে ঠিক ওইভাবে পুড়িয়ে ওর সম্প্রদায়কে হত্যার প্রতিশোধ নেয়। মানে ওদের লাশের চিহ্নও রাখে না, মানে ওদের বংশ যেরকম নিম্নবংশ করে ফেলেছে ওরকম ভাবে ওদেরকেও নির্বংশ করে দেয়। আর সারা রাত ভরে যুদ্ধ চলার পরে অবশেষে আমেরিকা মনে করো মহাসম্রাট যে, সে যুদ্ধবিরতি ঘটায় যে না আর যুদ্ধ করুম না, যেটা আর কি ডোনাল্ড ট্রাম্প করে থাকে, সাইরা না পারলে যুদ্ধবিরতি। আর তখন পল করে কি বাইরে যোদ্ধাদের নিয়ে অপেক্ষা করছিল। আর অন্যদের সঙ্গে এখানে মাদার জেসিকা উপস্থিত হয়। আর তখনই পলের নজর পড়ে চানির দিকে। তো পল চানির দিকে এগিয়ে যায় আর চানি তখন তাকে জিজ্ঞাসা করে, যুদ্ধ এখনো শেষ হয়নি তাই না? মানে আবার যুদ্ধ শুরু হতে পারে। পল তখন বলে, আমি জাস্ট তোমার মুখ থেকে একটা কথা শুনতে চাই, তুমি কি সত্যি শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে আর আমাকে কি বিশ্বাস করো? কিন্তু চানি উত্তর দেওয়ার আগেই সম্রাট সাদ্দাম এবং তার অনুসারীদের নিয়ে এখানে চলে আসে এবং সম্রাট হুঙ্কার দিয়ে বলে যে বিভিন্ন গ্রহের মিত্র বাহিনীরা, মনে করো জার্মানি, ফ্রান্স, তারপর ইংল্যান্ডরা, মনে করো তার মিত্র বাহিনীরা এই আরাকিস গ্রহ ঘিরে রেখেছে। তো পল, তুমি নিজের মৃত্যুকে নিজেই ডেকে এনেছো। কিন্তু পল তখন বলে, তুমি কিভাবে নিশ্চিত হলে যে তারা আমাকেই মারার জন্য এসেছে? আর ওরা যদি আমার উপর আক্রমণ করে, আমার বাহিনী কি বসে থাকবে? এই গ্রহে যত স্পাইস রয়েছে, পুরো গ্রহ পরমাণু বিস্ফোরণ করে ধ্বংস করে দেবো। আর এরপরে পল গার্নিকে নির্দেশ দেয়, পরমাণু বোম রেডি করো, পুরো গ্রহ নষ্ট হয়ে যাবে, স্পাইসও ধ্বংস হবো, আমরা সবাই মিলে একসাথে মরবো। তো পলের কথা শুনে তো সম্রাট ভয় পেয়েছে এবং হতবাক হয়ে বলে, তুমি কি পাগল নাকি? তুমি নেশা টেশা করো নাকি? বাবা টাবা খাও নাকি? তুমি নিজেও যাও না, তুমি কি বলছো? আর তখন মাদার হেলেন আসে এখানে, মানে সবচেয়ে শয়তানের খালা জিলকি মহিলা। তো মাদার হেলেন তখন পলকে থামানোর চেষ্টা করে, জ্ঞান দেওয়ার চেষ্টা করে, কিন্তু পল তখন উল্টো মাদার হেলেনকে একটা ধমক দেয়, বলে, শালির বুড়ি, তোর 2 পা গেছে কব্বরে, তুই এখনো দুনিয়ায় খালি ক্রিমিনালি করস। কিন্তু এদিকে সম্রাট আবারও হুঙ্কার দিয়ে বলে, পল তুমি আমার গোলাম, তাই তোমার উচিত আমার পা ধরে ক্ষমা চাওয়া। কিন্তু পল তখন রেগে গিয়ে বলে, তোর ভাগ্য বলো তোর মাথা এখন আমি আলাদা করে দেইনি, এটাই তোর ভাগ্য। কিন্তু হঠাৎ করে পল করে কি গলার সুর নরম করে এবং অদ্ভুত একটা প্রস্তাব দেয়। সে সম্রাটকে বলে, আপনার মেয়েকে আমার হাতে তুলে দিন, আমি তাকে বিয়ে করব, তাকে আমি সুরক্ষিত রাখবো, আর আমি আর আপনার মেয়ে মিলে এই পুরো ইউনিভার্স চালাবো। মানে আমেরিকার দায়িত্ব নিয়ে নেবে আমাদের পল। তবে সেই ক্ষেত্রে আপনার জন্য আরেকটা শর্ত রয়েছে, আপনাকে জবাবদিহিতা করতে হবে কেন আপনি আমার বাবাকে হত্যা করেছিলেন। কিন্তু পলের এই প্রস্তাব শুনে আমাদের চানি মানে নায়িকার তো মন ভেঙে যায়, সে একদম নির্বাক হয়ে যায়। কিন্তু এই চানির মন ভেঙেছে বলে আমার মন খারাপ হয় না, কারণ আমাদের স্পাইডারম্যানও কষ্ট পেয়েছিল। তো যাই হোক, সম্রাট তখন জানায় পলের বাবা বেপরোয়া ছিল, সে শুধুমাত্র নিজের মন মতো চলতো। রাজ্য চালাতে গেলে রাজনীতিতে অনেক কিছু করতে হয়, কিন্তু সে বেশি মানবিক ছিল। আর তাছাড়া সে ছিল মনের দিক দিয়ে দুর্বল, আর এই দুনিয়াতে দুর্বলের কোনো জায়গা নেই। তো পল কিছুক্ষণ স্তব্ধ থাকার পরে বলে, আমি কিন্তু কোনো দিক দিয়ে দুর্বল নই, আমার সাথে এসে লড়াই করো, না হয় পরাজয় বরণ করে নাও। মানে 1 ভার্সেস 1 চ্যালেঞ্জ করে ফ্রিম্যানদের মতো। আর তখনই পাশ থেকে ফেইথ বেল ওঠে যে সম্রাটের পক্ষে আমি পলের সাথে 1 ভার্সেস 1 করবো। তো এরপর তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়। কিন্তু গার্নি এখানে পলকে সাবধান করে দেয়, ভাই ও খুবই ডেঞ্জারাস, আমি তোর বড় দলে লড়াই করি। মানে গার্নি পলকে আসলেই কেয়ার করে, ভালোবাসে। কিন্তু পল গার্নিকে মানে ওই জেনারেলকে থামিয়ে দেয় এবং বলে, আমি এই চ্যালেঞ্জটা নিতে চাই এবং এই ইউনিভার্সের সবচেয়ে সাংঘাতিক যোদ্ধাকে আমি আমার হাতে হারাতে চাই। তো এরপর তাদের লড়াই শুরু হয়। তো প্রথমে ফেইদের অভিজ্ঞতা, গতি, দক্ষতার কাছে পল পাত্তাই পাচ্ছিল না। কিন্তু এক সময় ফেইদ করে কি পলের পেটে ছুরি ঢুকিয়ে দেয় আর তারপর পলের বুকের বা পাশেও ছুরি ঢুকিয়ে দেয়। কিন্তু পরক্ষণে এই কৌশলে পল করে কি ফেইদের বুকে একটা ছুরি ঢুকিয়ে দেয় এবং ওকে মেরেই ফেলে ডাইরেক্ট। আর ফেইদকে মারার পরে পল করে কি নিজের বুক থেকে ছুরিটা বের করে এবং সম্রাটের দিকে এগিয়ে যায় তাকে হত্যা করতে। কিন্তু তখনই সম্রাটের মেয়ে ইরুলান বলে ওঠে, আমার বাবাকে ছেড়ে দাও, আমি তোমার বিয়ের প্রস্তাব মেনে নিচ্ছি, আমি তোমাকে বিয়ে করতে রাজি, তারপর তুমি একাই রাজ্য শাসন করো, খালি আমার বাবাকে ছাইড়া দাও। মানে সম্রাটের সকল ক্ষমতা আমেরিকা থেকে মনে করো রাশিয়া মাসে যত ইউনিভার্স সব ক্ষমতা এখন আমাদের পলের। তো এই কথা শুনে পল ছুরিটা ফেলে দেয় এবং সম্রাটের দিকে হাতে গিয়ে দেয়। আর তারপর সম্রাট করে কি ওর হাতে চুমু খেয়ে নিজের ক্ষমতা পলের হাতে অর্পণ করে। আর সেই সাথে বাকি সবাই পলকে সমর্থন দিয়ে মানে
অন্যান্য গ্রহের সবাই পলকে আনুগত্য প্রদর্শন করে। আর তারপর ইউনিভার্সের বাকি সব গ্রহ হাউসগুলো থেকেও পলের প্রতি বা নতুন সম্রাটকে অভিবাদন জানানো হয়, কিন্তু শুধুমাত্র চানি শেষবারের মতো পলের দিকে ঘৃণা ভরার দৃষ্টিতে তাকে সেখান থেকে চলে যায়। আবার এইদিকে জেসিকাও পলের উপর ব্যাপক নারাজ ছিল, কারণ পল জেসিকার বাবাকে হত্যা করেছে। তার উপর আবার ওদের যে নারী সংস্থা সেই মেকানিজমে পল চলছে না। মানে জেসিকারা আসলে ওই সংস্থা আসলে কাউরেই ভালোবাসে না, ওদের গুটিবাজি তোরা উপরে থাকবে, সব নেতাদের কাছে থাকবে, রাজাদের কাছে থাকবে, যখন যাকে অসুবিধা মনে হবে তাকে উড়িয়ে দেবে। আর তাছাড়া পল তো জেসিকার কথাও শোনেনি। তো জেসিকা করে কি রাগে তার গর্ভে থাকা তার মেয়ে আলিয়াকে জানায় এবং আহ্বান জানিয়ে বলে নতুন এক ধর্মযুদ্ধ শুরু হতে চলেছে, যেটা আরো ভয়ানক হবে, আরো সাংঘাতিক হবে এবং তোর ভাইয়ের তোর বিপক্ষে দাঁড়াতে হবে। অন্যদিকে আমরা দেখি চানি স্যান্ডওয়ার্মকে ডাকার যন্ত্র বসিয়ে স্যান্ডওয়ার্মকে ডাকে এবং তার পিঠে দূরে কোথাও চলে যায়। হয়তো চানির পেটেও একটা বাচ্চা থাকতে পারে, কারণ বুঝতে হবে বা ইংলিশ সিনেমা অগত আলসি নাই, বুঝো নাই। আর অন্যদিকে আমরা দেখি ওই যে বেনে জেরিত মানে ওই মহিলা সংস্থার গর্ভে ফেইদের ছেলে জন্ম নিয়েছে। তার মানে কি ওর বাবাকেও পল হত্যা করেছে। তো এটা হতে পারে ওই মহিলা সংস্থার যে লিডার হেলেন তার হয়তো আরেকটা পরিকল্পনা পলকে আটকানোর জন্য, এবং এই ফেইদের সন্তান হয়তো বড় হয়ে পলের উপর প্রতিশোধ নেবে। আর এদিকে পলের মাও কিন্তু শত্রু হয়ে গিয়েছে এবং ওর অনাগত বোনও কিন্তু ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন, যে জন্ম নিয়েই কিন্তু ফ্রিম্যান সম্প্রদায় এবং পলের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। আবার অন্যদিকে চানি মানে আমাদের নায়িকা, ওর পেটেও হয়তো অনাগত সন্তান রয়েছে, সেটাও বেরিয়ে হয়তো পলের উপর রেগে যাবে, আমার মায়েকে ধোকা দিয়েছিস। তো বুঝতেই পারছো পলের তো অবশ্যই রানিং শত্রু আছেই, কিন্তু আরো কিছু শত্রু ইম্পোর্ট হতে চলেছে। তো যাই হোক শেষমেশ কি হয় সবকিছু আমরা জানতে পারবো তার পরবর্তী সিনেমাতে। আর এটার পরের পার্ট আসবে হচ্ছে মানে ঘোষণা দেওয়া হয়েছে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে 2026 সালের ডিসেম্বর মাসে আসবে, মানে আজ থেকে 1.5 বছর পরে আসবে। তো যখন রিলিজ হবে তখন আমি এক্সপ্লেন করবো। আর সিনেমাটি কেমন লেগেছে, আমি কিরকম বোঝাতে পেরেছি একটু কইও। নাম টাম ভুল হলো এটা ধরো না ভাই, বিশ্বাস করো, নাম টাম ভুল হলো এটা ধরো না। আমি এক্সাক্ট কোনটার উচ্চারণ কি কোনটার কি নাম ওটার উপর আমি গুরুত্ব দিই না, আমি গুরুত্ব দিই অনলি বোঝানোর উপরে, যে ভিডিওটা দেখলো সে যেন সহজে বুঝতে পারে এটার উপর আর কি। তো আমি তাই নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। সিনেমাগুলো কেমন লাগছে, র্যান্ডম ভিডিও চ্যানেল কালেকশনগুলো কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানিও। বাই।